কাউন্সিলিং এর ডেট শিট আসার পর থেকেই তোমরা অনেকেই নিজের র্যাঙ্ক কার্ড পাঠাচ্ছ এবং জানতে চাইছো যে এই র্যাঙ্কে তোমার কোনো কলেজ পাওয়া যাবে কি যাবে না, তুমি আদেও কি তুমি কোনো কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করবে কিনা, এই সমস্ত ডাউট তোমাদের অনেকেরই আছে। এবং এটার একটা সলিউশন হিসাবে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। এখানে আমরা আলোচনা করব ক্যাটাগরি ওয়াইজ, আমরা আলোচনা করব এবং তোমার র্যাঙ্কের মানে কোন র্যাঙ্কের মধ্যে হলে তোমাকে এই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করা উচিত, আর যদি কাউন্সিলিং না করাও তাহলে তোমার একটা বছর একদম নষ্ট হতে পারে। এর জন্য আমি ছোট্ট আমার লাইফের একটা গল্প তোমাদের শোনাতে চাই। আমি যখন এইচএস দিই এবং আমি WBJEE পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। তো যাই হোক, আমি WBJEE পরীক্ষা দিয়ে আসার পরে যখন রেজাল্ট হয় তখন মানে রেজাল্টটা দেখে আমার র্যাঙ্ক যেটা এসেছিল কয়েক হাজারের মধ্যে এসেছিল, তো র্যাঙ্কটা দেখে মনে হয়েছিল এটা আমার পার্সোনালি যে এই র্যাঙ্কে তো কলেজ তো মানে আমার মানে কলেজ দেওয়ার তো আমাকে অনেক দূরের কথা, আমাকে হয়তো কলেজের গেটেও ঢুকতে দেবো না, এরকম মানে আমার একটা ইন্টারনাল ফিলিং হয়েছিল। তারপর আমি তখন বেশি কিছু দেখি না এবং তারপরে আমি কিন্তু 1 বছরের জন্য কোচিং নিতে চলে যাই। ঠিক আছে, কোচিং নিয়ে আসা মানে তারপরে প্রায় একটা ম্যাচুরেশন চলে এসেছে, বুঝেছি, কলেজের স্যাররা অনেক কিছু বলেছে। তারপরে যখন নেক্সট বছর যখন আবার WBJEE পরীক্ষা দিয়েছি তখন আমি কিন্তু তখন বুঝে গেছি বিষয়গুলো, যে কাট অফ কিভাবে চেক করতে হয় ওয়েবসাইট থেকে, ইউটিউবের ভিডিও দেখে, এই সমস্ত বিষয় কিন্তু তখন আমার মাথায় আছে। যখন মানে আমি যখন কাট অফ গুলো চেক করছি লাস্ট ইয়ারের, ঠিক আছে, তখন মানে আমি আকাশ থেকে পড়লাম যে সেম র্যাঙ্কে আমার যে ড্রিম কলেজ ছিল, যে আমি হয়তো যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা বড় কলেজে পড়বো, সেই কলেজটা মানে কোনো একটা স্ট্রিমে আমার কিন্তু হয়ে যাচ্ছিল। আবার নেক্সট বছর আমি যখন মানে পার্টিসিপেট করলাম, কাউন্সিলিং যখন করালাম, আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু আমার যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলো। কিন্তু তার আগের বছর খুব ইন্টারেস্টিং নিয়ে আমার সিভিলে কিন্তু অ্যাডমিশন হচ্ছিল। তো যাই হোক, মানে একটা বছর যখন আমি পরে বিষয়টা বুঝতে পারলাম যে আমার লাইফ থেকে কিন্তু একটা বছর মুছে গেল, যে আমি একটা বছর আমার মানে এরকম প্ল্যানিং ছিল যে আমি যাদবপুর পেয়ে গেলে অ্যাডমিশন নিয়ে নেবো, আমি কোনো ট্রেড দেখবো না। ঠিক আছে, কিন্তু তারপরে যখন আমি দেখলাম যে এরকম একটা কিন্তু কেস আমার ক্ষেত্রে হয়েছিল। যাই হোক, এবার বিষয়টা কি বলো তো, এই যে কাউন্সিলিং এর প্রসেসটা কিসের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তোমাদের র্যাঙ্ক দেখে তোমাকে অনেক বেশি মনে হতে পারে যে স্যার আমার র্যাঙ্ক 5000, 6000, 7000, আমার কি আদেও হতে পারে, এরকম আমার যেরকম ফিলিং হয়েছিল তোমাদের এরকম ফিলিং হতে পারে যে সম্ভবত এই র্যাঙ্কে পাওয়া কিন্তু পসিবল না। তো আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যে তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমার কোনো পসিবিলিটি আছে কি নেই। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কাট অফ বা কত লাস্ট র্যাঙ্কে কলেজ পাওয়া যাবে এটা ডিপেন্ড করে কত সংখ্যক ছেলে মেয়ে কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে। যদি বেশি সংখ্যক ছেলে মেয়ে কাউন্সিলিং এ পার্টিসিপেট করে তাহলে কাট অফটা তুলনামূলকভাবে লো হয়ে যায়, আর যদি কম সংখ্যক ছেলে মেয়ে পার্টিসিপেট করে তো কাট অফটা তুলনামূলকভাবে হাই যায়। যেমন একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাচ্ছি, ANM GNM এর পরীক্ষাতে আমরা আসছি, তার আগে আমরা জেনপাস ইউজি পরীক্ষার ব্যাপারটা একটু দেখি। দেখো 2024 সালে জেনারেলের কাট অফ যাচ্ছে 2679। ঠিক আছে, তারপর 2025 সালে দেখো মোটামুটি 700-র একটা গ্যাপ দেখতে পাচ্ছি, 700 নিচে নেমে গেল। ঠিক আছে, তারপরে দেখো এই বছরে ফার্স্ট রাউন্ড, এটা আমি ফার্স্ট রাউন্ড অনুযায়ী বলছি, ঠিক আছে, এই বছরে তোমরা যদি দেখো তাহলে দেখো 3069। তো দেখো এখানে কিন্তু গ্রাফ আপ এন্ড ডাউন হচ্ছে, কোনো বছরে কম যাচ্ছে, কোন বছরে বেশি যাচ্ছে। এবার একটা স্টুডেন্ট যদি এই কাট অফ দেখে ওই যদি মনে করে নেই যে স্যার এই র্যাঙ্কের মধ্যে তো আমি পড়ি না স্যার, তাহলে আমার কি কাউন্সিলিং এ পার্টিসিপেট করা উচিত? দেখা গেল অনেক স্টুডেন্ট কেন এই কাট অফটা বেশি হয়েছে তার বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ এটাও যে অনেক স্টুডেন্ট ভেবেছে স্যার এই যে আমি জেনারেল ক্যান্ডিডেট স্যার, আমার র্যাঙ্ক আসছে 2000 স্যার, 2000 বা 2500 আসছে, আমার তো এই 2500 র্যাঙ্কে কোনোভাবেই পসিবল না যে আমি কোনো একটা কলেজ পেয়ে যাব। তো সে কি হয়েছে, পার্টিসিপেটই করেনি। বুঝতে পেরেছো? এবার একটা স্টুডেন্ট ভেবেছে যে যাই হোক ঠিক আছে 500 টাকা লাগবে কাউন্সিলিংটা করাই, যদি আমি সিটটা পেয়ে গেলাম তো পেয়ে গেলাম, যদি ইনকেস না পাই তাহলে হয়তো কিছু টাকা চলে যাচ্ছে কিন্তু আমার একটা চান্স থাকছে কিন্তু কলেজ পেয়ে যাওয়ার। এই যে এই ক্যান্ডিডেটটা যে আছে লাস্টে যে আছে এই মেন্টালিটি নিয়ে কিন্তু কাউন্সিলিংটা করিয়েছে যে আমি করে দেখি, যদি হলে হলো, না হলে না হলো। কোথায় দেখো 2900 আর কোথায় দেখো 3000, সরি 1900 আর কোথায় 3000, দেখতে পাচ্ছ? তো মোটামুটি 1100 গ্যাপ, তারপরেও স্টুডেন্ট কিন্তু কাউন্সিলিং এ গিয়েছে, ওর একটা সিট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে সবগুলো ক্যাটাগরি আমি ক্যাটাগরি ওয়াইজ যাচ্ছি না, প্রত্যেকটা ক্যাটাগরিতে তোমরা যদি দেখো এরকম আপ এন্ড ডাউন হয়েছে। লাস্টেরটা আমরা এক্সাম্পল নিতে পারি, এখানে বেশি গিয়েছিল
আবার এবার এটা কিন্তু উল্টো হচ্ছে, দেখো এখানে বেশি গিয়েছিল, তারপরের বছর কমেছে, আবার এবার কি হয়ে গেছে, বেড়ে গেছে। ঠিক আছে, তো এরকম ডিপেন্ড করছে যে এই পার্টিকুলার ক্যাটাগরি, যেমন এসটি ক্যাটাগরির স্টুডেন্ট যদি বেশি বেশি পার্টিসিপেট করে তাহলে কিন্তু কাট অফটা কি হবে, হাই যাবে। বুঝতে পেরেছো ক্লিয়ারলি? তো এই হচ্ছে গল্প। ঠিক আছে, এবার স্যার আমাদের ক্ষেত্রে কি ছিল ব্যাপারটা, তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখি। ঠিক আছে, যেমন জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখছি, তারপর আমরা এএনএম নিয়েও আলোচনা করব। জিএনএম এ দেখো জেনারেল এর কাটা 2024 সালে যাচ্ছে 3845। ঠিক আছে, অ্যাজ পার দ্য ফার্স্ট রাউন্ড। যদি সেকেন্ড রাউন্ডের কথা আমরা বলি, তোমরা এখান থেকে প্লাস 200 বা 300 ধরে রাখো। ঠিক আছে, এইরকম কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় ক্যাটাগরি ওয়াইজ, কোনোটা 200 চলে যায়, কোনোটা আর একটু বেশি চলে যায়, কোনোটা একটু কম চলে যায়। তো একটা আপ অ্যান্ড ডাউন হবে। জাস্ট আমরা রাউন্ড 1 এর কথা বলছি, রাউন্ড 2 রাউন্ড 3 তে এর থেকেও বেশি যাবে, কিন্তু এটা কিন্তু গ্যারান্টি। ওকে, আচ্ছা দেখো এবার 3800 গিয়েছে, এখানে 3400 গিয়েছে, তাহলে দেখো একটা আপ অ্যান্ড ডাউন আসছে। তো তুমি একটা তোমার যে র্যাঙ্ক আছে, তুমি যদি এই লাস্ট ইয়ারের কাটঅফের সঙ্গে ম্যাচ করো, বা লাস্ট ইয়ারের 3 বা 4 বছরের ডাটার সঙ্গে তুমি যদি ম্যাচ করো, এই স্টুডেন্টটা যদি লাস্ট 2 বছর বা 3 বছর বা 4 বছরের যদি ম্যাচ করতো, সেই হিসাবে কিন্তু এই পাচ্ছে না, তবুও কি করেছে, কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে। ঠিক আছে, তো তুমি লাস্ট 2 বছর বা 3 বছরের কথা মাথায় রেখে তুমি যদি মানে এইভাবে যদি তুমি ডিসাইড করো যে তুমি পার্টিসিপেট করবে কিনা, তাহলে আমার মনে হয় তোমার কোথাও কোনো একটা ভুল হচ্ছে। ঠিক আছে, তুমি যদি তোমার মনে হয় যে স্যার আবার একটা জিএনএম এ চলে যাবে, আর তোমার র্যাঙ্ক যদি জেনারেলে মনে করো 8000, 9000 বা 10000 আছে, আমি বলবো তোমরা গো ফর দ্য কাউন্সিলিং। ওকে, বাকি ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইভাবে কিন্তু কমা বাড়া হয়। দেখো এখানে 3845, এটা হচ্ছে 3431। ঠিক আছে, 8340, 8382। এখানে দেখো আবার কিন্তু খুব একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, এখানে আবার আমরা খুব একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না। ওকে, এখানে যদি আবার ওবিসির ক্ষেত্রে যদি দেখো, তাহলে কিন্তু 300 আবার কমেছে। এখানে যদি আমরা দেখি, তো এখানে মোটামুটি 1000 কমে গেছে। ঠিক আছে, এখানে মোটামুটি 1000 কমে গেছে। এখানে যদি দেখো তোমরা, এখানে 1000 মতো কমেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি বেসিসে বিভিন্ন রকম আপস এন্ড ডাউন হচ্ছে। ঠিক আছে, এটা হতে পারে এই বছর এর থেকেও মোটামুটি কিছুটা বেশি যেতে পারে। ওকে, বা এটাও হতে পারে এর থেকে কিছুটা কম যেতে পারে। বাট এই মোমেন্টে দাঁড়িয়ে এই পৃথিবীতে কেউই নেই যে এখানে দাঁড়িয়ে বলে দিতে পারবে এক্স্যাক্টলি কাট অফ কিভাবে গিয়েছে। যদি কোনো একটা বোর্ডের পার্সনকেও যদি আমরা ডেকে বলি, WBJE বোর্ডের পার্সনকে ডেকে বলি যে ভাই তুমি বলো তো কাট অফ কত হবে, চেয়ারম্যানকে ডেকেও যদি আমরা বলি কাট অফ কত হবে, উনিও বলতে পারবেন না। কারণ এটা ডিপেন্ড করছে যে কত সংখ্যক ছেলে মেয়ে এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু ব্যাপার, অনেক রকম ব্যাপার হয়। এখানে দেখালো এখানে যে স্টুডেন্ট গুলো আছে, এই কাট অফটা শিওরলি ওপরে যেতে পারে, আমি এটা দাবি করে এই জন্য আমি একটা থিওরি লাগাতে পারি। এটা 100% ঠিক না, আমি একটা থিওরি লাগাতে পারি যে দেখো এখানে কিন্তু অনেক সংখ্যক ছেলে মেয়ে কিন্তু অলরেডি পেয়ে গেছে বেশি বেশি র্যাঙ্কে, তাহলে এখানকার সিট গুলো খালি হবে, তাহলে এই র্যাঙ্কটা কি হবে, ওপরে যাবে। এটা একটা থিওরি। ঠিক আছে, যেতেও পারে কিংবা নাও যেতে পারে, কিন্তু আমি বলবো যে তোমাদের র্যাঙ্ক যদি মোটামুটি একটা এসে থাকে, ঠিক আছে, তোমার যদি র্যাঙ্কটা মোটামুটি এসে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। কিছু টাকা খরচ হবে, হয়তো তোমাকে 500 টাকা হয়তো রেজিস্ট্রেশন ফি দিতে হবে, আর পাশাপাশি হয়তো কিছু জিনিস দিতে হবে। ঠিক আছে, তোমার মনে এটাও প্রশ্ন হতে পারে স্যার আমার অমুক ডকুমেন্টটা রেডি নেই। ঠিক আছে, বিশেষ করে যদি কাস্ট সার্টিফিকেট আর EWS সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট যদি অ্যাটলিস্ট এট দিস মোমেন্ট যদি রেডি নাও থাকে, তাহলে কিন্তু তুমি ওই 2-3 দিনের গ্যাপে বাকি ডকুমেন্টস গুলো কিন্তু বানিয়ে নিতে পারবে। EWS আর OBC তে একটু সময় লাগে, বাকি ডকুমেন্টস গুলো কিন্তু বানিয়ে নিতে পারবে। যাই হোক, ডকুমেন্টস রেডি থাকুক কিংবা না থাকুক, প্লিজ পার্টিসিপেট ইন দা কাউন্সিলিং প্রসেস। ঠিক আছে, আমাদের কিছু মাথায় না রেখে আমার র্যাঙ্ক যাই হোক না কেন, আমি কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করব। এবার একটা স্টুডেন্ট যদি 15,000 বা জেনারেল থাকে, যদি 15,000, 20,000 র্যাঙ্ক হয়, সে কি পার্টিসিপেট করবে? আমার মনে হয় না ওদের করা প্রয়োজন আছে, কারণ এতটাও র্যাঙ্ক এতটা বেশি জাম্প করবে না। কিন্তু অ্যাটলিস্ট জেনারেলের মধ্যে যারা 10,000-এর মধ্যে আছে তারা অবশ্যই করো। দেখো এখানে যদি 8,000 যায়, তো তুমি মোটামুটি এখানে আরো 5,000, সবগুলোতে 5,000 অ্যাটলিস্ট করে অ্যাড করে চলো। যেই লাস্ট র্যাঙ্কটা এসছে, লাস্ট র্যাঙ্কের হিসাবে আমি 5,000 অ্যাটলিস্ট আমার যদি র্যাঙ্ক থাকে, তাহলে আমি কি করবো, এগুলো জিএমআর এর কথা বলছি, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক দেখবে না। জিএমআর এর মধ্যে যারা ধরে নাও কোনো ওবিসি ক্যান্ডিডেট আছে, তুমি যদি তোমার যদি 3,507 থাকে, অ্যাটলিস্ট তুমি 5,000 ধরে রাখো। এটা কি হতে পারে, তুমি ধরো 8,500-এর মধ্যে যদি ফল করো, তাহলে তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেটটা অ্যাটলিস্ট করো। আমি যেটা বলতে চাইছি, তুমি যে কলেজ পেয়ে যাবে এটা আমি তোমাকে অ্যাসিওরেন্স আমিও দিতে পারবো না, কেউ দিতে পারবে না। ঠিক আছে, এত র্যাঙ্কে নাও হতে পারে, কিন্তু কাউন্সিলিং এ অ্যাটলিস্ট পার্টিসিপেট করো। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো যদি এখানে এটা ENM হতো, যাই হোক আমরা এটা একটু ঠিক করে নিই, এটা ENM হবে। তো ENM এর ক্ষেত্রে ব্যাপারটা একটু গল্পটা আমরা দেখি। ENM এর ক্ষেত্রে দেখো খুব বেশি আপস এন্ড ডাউনস হচ্ছে না, খুব বেশি
আপস এন্ড ডাউনস কিন্তু হচ্ছিল। দেখো সবগুলো প্রায় 100-100 এর মধ্যে ডিফারেন্স, 50-100, 50-100 এর মধ্যে ডিফারেন্স। এবার এখানে একটা ইন্টারেস্টিং দেখো, এসটির যে কাট অফটা যাচ্ছে এটা 11,462 যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো অলমোস্ট অর্ধেক হয়ে গেছে। কেন এরকম অর্ধেক হলো স্যার? কারণ হয়তো বেশি বেশি সংখ্যক এসটি ক্যান্ডিডেট কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে, বা এটাও একটা পসিবিলিটি হতে পারে যে এই র্যাঙ্কে ম্যাক্সিমাম নাম্বার অফ, এই র্যাঙ্ক পর্যন্ত ম্যাক্সিমাম নাম্বার অফ এসটি ক্যান্ডিডেট ওখানে ঢুকেছিল। দুটো হতে পারে, আরো অন্যান্য গল্প কিন্তু হতে পারে, সেগুলো ইন্টারনাল বিষয়, সেটা ওপর থেকে দেখে কিন্তু কোনো কিছু জাজ করা যাবে না, ঠিক আছে। তাহলে এগেইন এখানে আমি বলবো না যারা এএনএম টার্গেট করছো, পিওরলি এএনএম টার্গেট করছো, তোমরা অ্যাটলিস্ট 1000 বা 1500 র্যাঙ্ক ধরে চলো তোমরা, যে এই দুটো র্যাঙ্কের যে কোনো একটা কম্পেয়ার করে নেবে, যে এর থেকে যদি 1500 হয় তাহলে আমরা কিন্তু পার্টিসিপেট করবো, ঠিক আছে। এইভাবে করে কেউ যদি মনে করে যে স্যার 1500টা আমার শেপ মনে হচ্ছে না, স্যার আমি 3000 করবো, স্যার আমি 2000 করবো, আমি 2500 করবো, তাহলে দ্যাটস ইউর কল, তোমাকে সেটা ডিসাইড করতে হবে যে তুমি করবে কিনা। কিন্তু আমি যেটা তোমাদের পার্সোনালি যেটা সাজেস্ট করছি, যে তোমরা অ্যাটলিস্ট সবাই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করো। আর ডকুমেন্টস গুলো যদি তোমার মনে হয় যে হ্যাঁ কিছু কিছু ডকুমেন্টস আমার এখন থেকে রেডি করা প্রয়োজন আছে, সেগুলো করে নাও। যেগুলো অনলাইনের কাজ আছে সেগুলো সেরে রাখো, ঠিক আছে। মোটামুটি ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এ এখনো মোটামুটি 7 দিন তো বলবো না, 5 দিন সময় আছে, ঠিক আছে। 5-6 দিন আমার কাছে সময় আছে, তো সেখান থেকে আমরা কিছুটা উতরে যেতে পারি। এবং আরেকটা কলেজে একটা মানে নিয়ম হয়, একটা এক্সটেনশন ব্যাপারও থাকে। তুমি যদি ডিক্লারেশন দাও যে স্যার আমি এই আগামী 3 দিন বা 4 দিনের মধ্যে আমি এই পার্টিকুলার ডকুমেন্টসটা আমি জমা করে দেবো, ঠিক আছে। সেটা ওবিসি আর ইডব্লিউএস এর ক্ষেত্রে হয় না, বাকি ডকুমেন্টস গুলোর ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা এক্সটেনশন মানে নেওয়া যায় প্রত্যেকটা কলেজ থেকে, তারা অ্যালাউ করে, এটা একটা রুলস আছে যে তোমার যদি কোনো ডকুমেন্টস কোনো কারণে যদি ম্যানেজ করতে নাও পারো, সেটা তুমি একটা এক্সটেনশন দিয়ে যে 5 দিনের মধ্যে একটা ডিক্লারেশন দিয়ে দিতে হয়, এবং সেটা কিন্তু আবার কলেজে পৌঁছে দিয়ে আসতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে, এবং ভিডিওটা লাইক করে হাইপ করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি কোনো রকম ডাউট থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে, কিংবা তোমাদের যদি খুব বেশি ডাউট হয়, মনে হয় কমেন্ট সেকশনে তুমি রিপ্লাই পারছো না, তাহলে 9832188873 এই নাম্বারে যোগাযোগ করবে ফর কাউন্সিলিং রিলেটেড ইস্যু। তোমার যদি কোনো সময় কোনো যদি ইস্যু মনে হয় যে কোনো জিনিস তুমি বুঝতে পারছো না, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা একটা কমফোর্টেবল টাইম দেখে তোমরা কল করে নেবে। আমরা ক্র্যাক বেসের টিম তোমাদের সঙ্গে অলওয়েজ আছি এবং অলওয়েজ থাকবো। এই কথা বলেই আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।